নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নবান্ন যে আশঙ্কা আঁচ করে আশঙ্কিত, আজকে সে সম্বন্ধে কিছু নির্দিষ্ট তথ্য নিয়ে আজকের এই বাংলার বার্তার প্রতিবেদন পেশ করছি। নবান্ন প্র্যাকটিক্যালি আশঙ্কায় ভুগছে, অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছে। তার কারণ যে পরিস্থিতি, যে পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং জাতীয় নির্বাচন কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে এবং বিশেষত পশ্চিমবঙ্গের দিকে নজর রেখে যেভাবে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছে, যেভাবে স্টেপ আউট করে গিয়ে হুক করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব স্বস্তিজনক নয়। আমি দুটো তথ্য দিয়ে আজকের প্রতিবেদন শুরু করব এবং তারপর আরও কিছু নির্দিষ্ট তথ্য আপনাদের দরবারে আজকে পেশ করব। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন পুজোর পর এমন কিছু ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটতে চলেছে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, সেই ইন্টেন্সিভ রিভিশনের কথা আজ থেকে 6 মাস আগেও সেভাবে কোনো আঁচ করতে পারেনি। কেন জুন মাসে ডিক্লেয়ার করেছেন 24শে জুন বিহারে সামারি ইন্টেন্সিভ রিভিশন হবে। জুলাইয়ের 1 জুলাই থেকে শুরু হয়েছে, 31শে জুলাইয়ের মধ্যে কমপ্লিট করে 1 আগস্ট ড্রাফট রোল বার করে দেবে জাতীয় নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিজোটের বাকিরা বুঝতেই পারেননি যে এত দ্রুত জাতীয় নির্বাচন কমিশন এত দ্রুত পদক্ষেপ ফেলবে। ফলত বিহারকে স্যাম্পল রেখে, বিহারকে পেছন রেখে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় 5 দশক ধরে রাজনীতি করা একজন রাজনীতিবিদ, তিনি বুঝতে পারছেন এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা তার সরকারের পক্ষে অত্যন্ত অস্বস্তির এবং আশঙ্কার কারণ হতে পারে। যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বাদ সাধেন, কী হতে পারে? 1 নম্বর সম্ভাবনা যেটা হতে পারে, জাতীয় নির্বাচন কমিশন তারা পরিষ্কারভাবে বলতে পারেন যে এই রাজ্য সরকার যে শাসন করছেন, যারা শাসন করছেন তারা আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করতে দিচ্ছেন না। ফলত স্বাভাবিকভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রপতি শাসনের অধীন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা পশ্চিমবঙ্গে কমপ্লিট করতে হবে। ফলত সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কতটা বিরোধিতা করবে সেটা তার যারা পরামর্শদাতা আছেন, ওই নবান্নের 14 তলায় বসে আলাপন, হরিকৃষ্ণ, গোপালিকা বা যারা আছেন, রাজীব, আলটিমেটলি তাদের সঙ্গে এখন নিরন্তর হয়তো পরামর্শ করছেন, সেটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, যে এই জাতীয় নির্বাচন কমিশনের অত্যন্ত কঠিন বেশ কিছু মেজার্স যেটা গত 7 দশকে ভারতবর্ষ দেখেনি। ধরুন, চিন্তা করে দেখুন, তেজস্বী যাদব এক হাতে ভোটার কার্ড নিয়ে বলছেন আমার ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে তেজস্বী যাদবের আরেকটা জায়গায় নাম উঠে আছে, সেই নামটা থেকে গেছে। সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন সেটা প্র্যাকটিক্যালি ফ্ল্যাশ আউট করে দিয়েছে। আপনারা দেখেছেন যে গত কিছুদিন যাবত অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের সামনে দাঁড়িয়ে এমন কিছু বিবৃতি দিয়েছেন যেটাকে মিসলিডিং বলে, পরিষ্কারভাবে ইনকারেক্ট বলেও কোনো ক্ষেত্রে বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে একটা পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা ফলস ন্যারেটিভ তৈরি করছেন, সেটা মুম্বাই পুলিশ কাউন্টার করে দিচ্ছে। দিল্লিতে একজন মহিলাকে নিয়ে একটা ভিডিও পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে দিল্লি পুলিশ কাউন্টার করে দিয়েছেন। সর্বাত্মক মুম্বাই পুলিশ, দিল্লি পুলিশ, জাতীয় নির্বাচন কমিশন যে রোলটা প্লে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে নবান্নের কাছে খুব স্বস্তিদায়ক নয়। রাহুল গান্ধী 7ই জুন ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা কোনো আর্টিকেল লিখেছিলেন, সেখানে কিছু মহারাষ্ট্র ইলেকশন নিয়ে এমন কিছু মন্তব্য করছেন। জাতীয় নির্বাচন কমিশন স্টেপ আউট করে পরিষ্কারভাবে তাকে একটা ইনভিটেশন লেটার পাঠালেন। সে লেটারের কপিটাও আমার হাতে এই মুহূর্তে এসে রয়েছে, যে 12 জন তাকে রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়ে বলেছেন, ইন ভিউ অফ ইউর আর্টিকেল পাবলিশড ইন ইন্ডিয়ান এক্সপ্রেস অন 7/6/2025 on Maharashtra Assembly elections held last year. I am directed to state that similar issues were raised by the Indian National Congress after the Assembly election in November 2024. The Commission had given a detailed reply to the INC on 24th December 2024. A copy of such an furnished herewith. However, if you still have any issues, you are welcome to write to us, and the Commission is also willing to meet you in person at a mutually convenient date and time to discuss all issues. অর্থাৎ রাহুল গান্ধীকে বলছেন, আপনি আসুন, আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলবো। যে রাহুল গান্ধী অ্যাটম বোম ফেলবেন বলে বলছেন, সেই রাহুল গান্ধীকে জাতীয় নির্বাচন কমিশন বলছেন, ইউ আর ফ্রি, একটা মিউচুয়ালি এগ্রিড ডেটে আপনি আসুন, সামনাসামনি কথা। এই যে স্টেপ আউট করে খেলা, কখনো তেজস্বী যাদবকে, কখনো রাহুল গান্ধীকে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি একদম বোল্ড করে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, এটা কিন্তু আজ থেকে 6 মাস বিরোধী কোনো রাজনৈতিক দল ভাবেনি। পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কী হতে পারে, কিন্তু তার আগে বলি, গতকাল একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আনন্দবাজার, আপনারা জানেন আনন্দবাজার সর্বাধিক প্রচারিত দৈনিক, কিছুদিন আগে 62 জন সন্দেহজনক ব্যক্তিকে একটা নির্দিষ্ট বাড়িতে তাদের ডিটেইন করিয়ে তাদের সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল হরিয়ানা সরকার। সেটা তো একটা গেল রব তৃণমূল তুলেছিল 62 জন, এবং সেই 62 জনের পরবর্তীকালে 14 জন ছাড়া বাকিদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তার যথাযথ ডকুমেন্ট তাদের কাছে ছিল না, সেটা রাজ্যের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, তারপর দে ওয়ার রিলিজ। কিন্তু আনন্দবাজার প্রথম পাতায় বড় করে হেডিং করে একটা গেল রব তুলেছিল। আপনারা জানেন,
পারপাস অফ আনন্দবাজার পত্রিকা এই মুহূর্তে দাঁড়িয়ে কী ফলত স্বাভাবিকভাবে তারা এটা করেছিল। গতকাল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা চোখে পড়লো, যেটা আমার মনে হয়েছে খুব খুব রিমার্কেবল একটা তথ্য দেওয়া দরকার, যেটা আমি জানি না মানে এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিন আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় ছবিটা থাকবে কিনা। সেখানকার যিনি মহিপাল ধান্দা, মানে ওখানকার যিনি যিনি শিক্ষামন্ত্রী, তাঁর আহ্বানে 29 নং সেক্টর হরিয়ানাতে প্রবাসী বাংলা শ্রমিক সচেতনতা অভিযান হলো, এবং সেখানে প্রবাসী বাঙালি মজদুর জাগরুকতা অভিযান বলে একটা বিশাল সমাবেশ হলো, যেখানে প্রায় 30,000 মানুষ সমবেত হয়েছিল, প্রায় যার 80 থেকে 90% বাঙালি। আমি সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি, যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে যে মেসেজটা হরিয়ানা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো যে আপনারা বাঙালি কাজ করবেন, ফ্রিলি কাজ করবেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যদি কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখেন যে হরিয়ানায় এসে লুকিয়ে রয়েছেন, তথ্য লুকোচ্ছেন, বিদেশি নাগরিক, আপনারা লোকাল স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাবেন। এবং প্র্যাকটিক্যালি হরিয়ানার মানুষ, সাধারণ যারা বাঙালি শ্রমিক কর্মচারী আছেন, বিভিন্ন সেগমেন্টে যারা কাজ করেন, তারা সবাই খুশি যে হরিয়ানার মন্ত্রী, শিক্ষামন্ত্রী ডেকে আহ্বান করে সেখানে সমাবেশ করে বলছেন আপনারা নিশ্চিন্তে বসবাস করুন, এখানে চাকরি করুন, কাজ করুন, আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো বিদেশি লোক, কোনো সন্দেহজনক লোকজনকে, উগ্রপন্থীকে যদি ঢুকে থাকতে দেখেন, প্লিজ ইনফর্ম দ্য পুলিশ অথরিটি। অন্যায়টা কী বলুন তো? এই বার্তাটা, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় কোনো রিপোর্ট বার করে 62 জনকে কেন ডিটেন করা হয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ জড়িত, আনন্দবাজার পত্রিকারও স্বার্থ জড়িয়ে গেছে, বুঝতেই পারছেন। আমি দীর্ঘদিন 3 দশক নিজে আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি, কিন্তু আনন্দবাজারের এই অবনমনটা বড় চোখে লাগে আজকাল। স্বাভাবিকভাবে আমার মনে হয় একটু উল্লেখ করে দেওয়া দরকার, সর্বাধিক প্রচারিত দৈনিক মানুষকে কীভাবে মিসলেট করছে, আমি এই তথ্যটা দিয়ে আপনাদের কাছে বোঝালাম। এবং ধন্যবাদ অন্তত হরিয়ানা সরকারকে, তারা বাঙালি প্রবাসী বাঙালি শ্রমিকদের সমবেত করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বললেন না আপনারা ফিরে আসুন, বাংলায় ফিরে আসুন। আচ্ছা বলুন তো, যে মানুষের ভিড় দেখলেন, এই মানুষ ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য 7 দিনে কাজ দিতে পারবেন? পারবেন না। কিন্তু তিনি বলছেন তার বলার কাজ, কেন তিনি তার এখন নৌকাডুবির অবস্থা হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে বলছেন আপনি আসুন নির্বাচন কমিশন বসবো, তেজস্বী যাদবকে দেখিয়ে বলে দিচ্ছেন যে দিস ইজ আ ফ্যাক্ট, এটা ভুল তথ্য পেশ করছেন। কখনও ওই ডগ বাবু, কখনও ট্র্যাক্টর বাবু বলে ফেক যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, প্রত্যেকটাকে একদম ইনকারেক্ট বলে স্ট্যাম্প মেরে জাতীয় নির্বাচন কমিশন ছেড়ে দিচ্ছে। ফলত স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি দাঁড়িয়ে এই যে স্টেপ আউট করে জাতীয় নির্বাচন কমিশনের খেলা, এটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিকভাবে বিপদে পড়েছেন। তার কারণে এই পশ্চিমবঙ্গে যদি বিহারে, ওর থেকে ভালো কেউ জানে না, কারণ বিহারে যদি 60 লক্ষ মানুষের নাম বাদ যায়, আউট অফ দ্যাট 22 লক্ষ মানুষ গত 20 বছরে মারা গেছেন, তাদের নাম 7 লক্ষ মানুষের ডুপ্লিকেট 2 জায়গায় নাম আছে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে তেজস্বী যাদব, সেটাই বেরিয়ে গেলো যে 7 লক্ষ মানুষের 2 জায়গায় নাম আছে বলে 1 জায়গায় নাম কাটা গেছে। তার মধ্যে ওখানকার উপমুখ্যমন্ত্রী তেজস্বী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নাম আছে। ফলত স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন আরও প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশন যা যা করেছেন সর্ববিধ ঠিক কাজ করেছেন। এবার যাদের এই 36 লক্ষ নাম বাদ গেছে, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ব্যাপারে যদি ইনপুট থাকে, জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের প্রোঅ্যাক্টিভ রেখেছেন, প্রত্যেকটা বুথে বুথে লোক বসছে, সেখানে গিয়ে তারা ডকুমেন্ট দিক, নিজেদের নামটা তুলে নিক। এ রাজ্যের ক্ষেত্রে কী হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে ওভার দ্য ইয়ার্স, গত 14 বছরে যা কীর্তি করেছেন, ফলত এ রাজ্যে সেটা কোটি ছাড়াবে। এর আগের দিন আপনাদের বলেছিলাম। আমি আজকে একটা নির্দিষ্ট তথ্য পেশ করে আজকের এই প্রতিবেদন শেষ করব। আমরা প্রতিদিন প্রচুর ফোন আপনাদের কাছ থেকে পাই, আমাদের দফতরে ফোন পাই, সব ফোন ধরতে পারি না, আমরা ঘুরিয়ে অনেক সময় ফোন করি। এমন এক ভদ্রলোক গতকাল আমাকে ফোন করে বলছিল, টালিগঞ্জ, যেখানকার মন্ত্রী অরূপ বিশ্বাস, যেখানকার বিধায়ক, তথ্যটা দিলেন। তথ্য ঠিক না ভুল সেটা তো জাতীয় নির্বাচন কমিশন দেবে, কিন্তু আমার মনে হলো যে তথ্যটা দিলেন, আমি ভদ্রলোকের পরিচয় আপনাদের কাছে দেবো না, যিনি আমাকে তথ্যটা দিলেন, কিন্তু ইভেন মানে ফ্যাক্টসটা, যে ঘটনাটা তিনি বর্ণনা করলেন সেটা মারাত্মক। সেই খবরটা আমাকে দিলেন, বললেন যে দেখুন টালিগঞ্জের একটা নির্দিষ্ট জায়গায় উদঘাট এলাকায়, সেখানে ওই নেতাজি স্টেশন আছে, যেটা নেতাজি মেট্রো স্টেশন আছে, নেতাজি মেট্রো স্টেশনের খুব কাছে এক ভদ্রলোক, তাকে তিনি চেনেন। বলেন যে ভদ্রলোক মানে মানুষটি বাংলাদেশের ফরিদপুর জেলার ট্যাপাখোলা থেকে এসেছেন। বাংলাদেশের ফরিদপুর জেলার ট্যাপাখোলা, একদম নির্দিষ্ট এরিয়া বলে বলছেন। ইনি এখন ওখানে বসবাস করছেন, জমি টমি কিনেছেন, বসবাস করছেন। বলছেন যে দেখুন আমি একটা সময় সরকারি অফিসে একটা কাজ করতাম, তো সেখানে থেকে হঠাৎ একদিন আমার এক ভাই, তিনি ওই ফরিদপুরের জেলার ট্যাপাখোলাতে থাকেন, তিনি ওখান থেকে আমাকে একটা চিঠি লিখে দিলেন, দিয়ে বললেন একটু ভাই দেখিস তো ওর মানে যাচ্ছে ভারতবর্ষে, যদি একটুখানি কোনোভাবে সহযোগিতা করা যায়। তো
তো সে লোকটি তার কাছে গেছেন, এই সরকারি অফিসারের কাছে গেছেন, গিয়ে বলেছেন আপনি যদি আমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেন তাহলে ভালো হয়, আমি বাংলাদেশ থেকে এসেছি। সালটা 2009-10, মনে রাখবেন সালটা 2009-10, তখনও তৃণমূল সরকার ক্ষমতায় আসেনি। তো এই ভদ্রলোক বলেছেন আমার তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার কোনো ক্ষমতা নেই, ফলে আমি দিতে পারবো না, কিছু মনে করবেন। পরবর্তীকালে তিনি লক্ষ্য করেন ইনি দালাল ধরে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই করে নিয়েছেন এবং ওখানে জমিয়ে ব্যবসাও করছেন ওই অঞ্চলে। আমি নির্দিষ্ট লোকেশনটা বলছি না, আইডেন্টিটিটা ডিসক্লোজ করতে চাইছি না, কিন্তু ঘটনাটা যেটা বলছেন সেটা মারাত্মক। বলতে তার দুই ছেলে, এক দেশ ছেলে দুবাই চলে গেছে, তার ওই দালাল টালাল ধরে তারা দুবাইতে কোনো একটা এজেন্সির মারফত কাজে চলে গেছে। আরেক ছেলেকে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছেন, কিছুদিন আগে বলেছেন, মাসখানেক আগে বলেছেন। দ্বিতীয় ছেলেটির ব্যাপারে সবই হয়েছে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট ব্যবস্থা করে তাকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করছে। এই ভদ্রলোক, এই যে মানুষটির কথা আমি আপনাদের বলছি, যিনি বাংলাদেশের প্র্যাকটিক্যালি ফরিদপুর জেলার ট্যাপাখোলা অঞ্চলের বাসিন্দা, যিনি এসে 2009-10 পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন এবং ঢুকে দালাল মারফত ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব কিছু করে ওই কুদঘাট অঞ্চলে একটি জায়গায়, সে এরিয়ার ডেস্টিনেশনটাও আমি পেয়ে গেছি, সেখানে তিনি একটা জমি কিনে একটা বাড়ি টাড়ি আস্তানাও করে নিয়েছেন। তারপর যেখানে ব্যবসা করেন, ব্যবসার কাছে একটা ছোট গোডাউনও নিয়ে নিয়েছেন। বাংলাদেশ থেকে প্রচুর অর্থ নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ওখানে জমিয়ে ব্যবসা করছেন। কয়েকদিন আগে বলছেন যে শর্মাবাবু, কয়েকদিন আগে মানুষটি আমাকে বলছে যে অবস্থা ভালো বুঝছি না, 5-6 তারিখ বাংলাদেশে চলে যাব, 5-6 তারিখ বাংলাদেশে চলে যাব। অর্থাৎ তিনি এখানকার ভোটার, তিনি এখানে আধার কার্ড জোগাড় করেছেন, তিনি রেশন কার্ড জোগাড় করেছেন, এমনই অভিযোগ। আমার কাছে ভদ্রলোক ফোন করে বলেন যে দুই ছেলে, এক ছেলেকে দুবাই পাঠিয়ে দিয়েছেন, আরেক ছেলেকে মালয়েশিয়া পাঠাবো ভাবছেন। ভাবুন তো, এরা যে এই পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, দুবাইয়ে যাচ্ছেন, বা এরা যে মালয়েশিয়া যাচ্ছেন, এদের কাছেও তো ওই যার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি হয়েছে দালাল ধরে, এবার বুঝতে পারছেন এই ছেলেদেরও তো সেই সব ডকুমেন্টস তৈরি করে তারা বিদেশে যাচ্ছে, একজন গেছে আরেকজন যাচ্ছে। তো প্রশ্নটা হলো যে ভদ্রলোক আমাকে বলছেন যে শোনবাবু, খুঁজলে প্রচুর এইসব অঞ্চলে পাওয়া যাবে। কুদঘাট টালিগঞ্জ মেট্রো স্টেশনের খুব কাছে বসতি। বলছে যে বাংলাদেশে ওর সম্বন্ধে যা রিপোর্ট পরবর্তীকালে ভাইয়ের কাছ থেকে কালেকশন করলাম আর লোকজনের কাছ থেকেও কালেকশন করলাম, সেটা হচ্ছে ওখানেও প্রচুর হিন্দুদের উপর নির্যাতন করে এই মানুষটি এসছেন এবং প্রচুর টাকা পয়সা নিয়ে এই ভারতবর্ষে ঢুকেছে। আচ্ছা বলুন তো, আমি এই ঘটনাটা আমি পুরোটা ডিটেলটা বিস্তৃত আপনাদের করলাম না কেন, তার কারণ যে ভদ্রলোক আমাকে ইনপুটগুলো দিলেন কুদঘাট থেকে, সে ভদ্রলোকের পরিচয় যাতে ডিসক্লোজ না হয়, শুধু বললেন আমার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে এসেছিলো। আমি বলেছি আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয়। এই ভদ্রলোক সরকারি অফিসার ছিলেন, তিনি রিটায়ারও করে গেছেন ইতিমধ্যে। বলছেন এখন দেখি বেশ জমিয়ে এখানে থাকেন সমস্ত কিছু। আচ্ছা, এই ঘটনাটা যদি সত্যি হয়, আমি সত্য মিথ্যাতে যাচ্ছি না, সেটা তো নির্বাচন কমিশন কিংবা রাজ্য প্রশাসনে ভেরিফিকেশন করা উচিত। প্রশ্ন হচ্ছে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ইমপ্লিকেশনসটা ভাবুন। যিনি 9-10 সালে এসে বলছেন আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন, তারপরে না পেয়ে তিনি দালাল ধরে সব কিছু করলেন, তারপরে জমি বাড়ি ব্যবসা সব কিছু করে নিয়ে এখন তিনি বাংলাদেশে পালাবেন ভাবছেন, ধরা পড়বেন আশঙ্কা করে। কিন্তু তার ছেলেরা তো বিদেশে চলে গেছে, একজন গেছে আরেকজন যাবো করছেন, গেছেন কিনা জানি না। ভাবুন আলটিমেটলি এই পশ্চিমবঙ্গটা কি এই রিহ্যাবিলিটেশন হাব, এই পশ্চিমবঙ্গ কি এই দালাল চক্রের হাব? আপনারা দেখেছেন শান্তাপালের ঘটনা দেখেছেন কদিন আগে, 30,000 টাকা দিয়ে রেশন কার্ড, সেই রেশন কার্ডের ভিত্তিতে আধার কার্ড। আপনি দেখুন এই সারা রাজ্য জুড়ে এখন প্রচুর বাংলাদেশি ধরা চলছে, রাজ্য পুলিশই করছে, কিন্তু ধন্যবাদ তাদের প্রাপ্য। কিন্তু এতদিন করেনি কেন? এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বলে, এখন ধরা পড়ে যাবেন বলে এই আমরা দেখছি এই বাংলাদেশ, এই শান্তিপুর থেকে বাংলাদেশ হচ্ছে, এই রানীনগর থেকে বাংলাদেশি হচ্ছে, এই ক্যানিং থেকে বাংলাদেশি হচ্ছে। এই গল্পগুলো এখন নতুন করে লাভ। দুয়ারে সংকট, দুয়ারে সমস্যা তৈরি হচ্ছে এবং যে সংকট তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই সব এলিমেন্টগুলো তো সব প্রসেস অফ এলিমিনেশন বাদ যাবে। এদের বাড়িতে ধরুন সেই মানুষটি 5-6 তারিখ বাংলাদেশে না চলে গিয়ে তিনি ধরুন তার বাড়িতে রইলেন, তার বাড়িতে ফর্ম যাবে, এবার তিনি কি ফিল আপ করে দেবেন? তখনই তো ধরা পড়বে। শান্তাপালের ক্ষেত্রে যেমন ধরা পড়েছে। আমি বলছি নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে যে ব্যবস্থা নিচ্ছেন, আপনার আধার কার্ড যদি ফলস পেপারের ওপর হয়, রেশন কার্ড যদি ফলস পেপারের ওপর, সেটাও ধরা পড়ার জায়গা তৈরি হয়ে গেছে। আর বিএলওদের সম্বন্ধে গতকালই বলেছিল যে সামান্য কারচুপি করলেই তারা জেলে যাবেন, সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে ফাইনাল। এবং ইতিমধ্যে দুজন, আপনারা জানেন বারুইপুর এবং ময়নার দুজন পার্টিকুলার অফিসার, সরকারি অফিসার, তারা ইতিমধ্যে চিফ ইলেকট্রাল অফিসারের অফিসে গিয়ে বলেছেন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, একই আধার কার্ডের ভিত্তিতে 5টা ভোটার লিস্টের নাম তোলা স্বীকার করছেন, স্যাম্পল সার্ভেতে আইডেন্টিফাইড হয়েছে। এবার তাদের রিপোর্টটা এন্টারলি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে চলে গেছে
এবং সেখানে অলরেডি ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। আমার নিজস্ব একটা ধারণা জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই দুজনকে কড়া শাস্তি দেবে। কেন ধারণা বলছি? এই কারণে, তো মেসেজটা যাবে তলার লেভেলে, বুথ লেভেল অফিসারদের কাছে, মেসেজটা যাবে EROদের কাছে, মেসেজটা যাবে EROদের কাছে, মেসেজটা যাবে OC ইলেকশনের কাছে, মেসেজটা যাবে BDOদের কাছে যে এই দুজন যদি জেলে যেতে পারে, আমিও তো কালকে জেলে যেতে পারি। এই আশঙ্কা বোধটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে দিচ্ছেন। এই জাতীয় নির্বাচন কমিশনকে বাধা দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি তৃণমূল কংগ্রেস নিচ্ছে। আমি বলবো বাংলার সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ জাতীয় নির্বাচন কমিশনের এই ভেঞ্চারটাকে সাপোর্ট দিন। তার কারণ আলটিমেটলি দিনের শেষে আপনার ছেলেমেয়ের অধিকার, আপনার অধিকার সমস্তই কিন্তু হরণ করে নিয়ে যাবে এক শ্রেণীর মানুষ, যারা এই দেশের অরিজিনাল কোনো ইনহ্যাবিটেন্টই নয়। আমি কুদঘাটে যে কাহিনীটা আজকে প্রতিবেদনের শেষ পর্বে বললাম, আপনার বাড়ির পাশে সেরকম কেউ নেই তো, আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু তাদের সেই অধিকারটাকে এস্টাবলিশ করতে দেবেন কি দেবেন না? যদি এস্টাবলিশ করতে দেন, যদি নিজের ভালো না চান, নিজের ছেলেমেয়েকে যদি বাংলার বাইরে আগামী দিনে চাকরির জন্য পাঠাতে চান, আপনি যদি চাকরির প্রার্থী হন, আপনি যদি দিনের শেষে বোঝেন যে আমার চাকরিটা অন্য কেউ করবে, অসুবিধা নেই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করুন। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা অধিকাংশ মানুষ করবে না। আগামী দিনে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সব মানুষই দিনের শেষে নিজের ভালোটা চায়। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশঙ্কাটা করছেন। এবং এবারের নবান্ন থেকে আশঙ্কার যে পয়েন্টটা বারবার মনে হচ্ছে যে এই জামাইদের, যাদের জামাই আদর করে পশ্চিমবঙ্গে পকেটে পকেটে ভোটার হিসেবে তৈরি করে রেখেছি। কুদঘাটের একটা ছোট্ট উদাহরণ দিলাম, যে ফোনটা আমি পেলাম, এগুলো যদি বাস্তব হয়, এগুলো যদি সত্যি হয়, এবং এরা তো আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোনো ফর্ম জমা দিতে পারবে না, জমা দিলেই জেলে যাবেন। আমি বলছি ফলস সার্টিফিকেটগুলো যে মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে যাবে, শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তা নয়, তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আমি দিল্লিতে আমার সাংবাদিক বন্ধু দাদা যারা আছেন, যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের কাছেও এটা কনফার্মেশন পেলাম যে শর্মাবাবু, আপনাকে একটা কথা বলি, জাতীয় নির্বাচন কমিশনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বিরক্ত করেন, জাতীয় নির্বাচন কমিশন সরাসরি বলবেন যে আমরা কাজ করতে পারছি না, লেট দেয়ার বি আ রুল অফ দ্য প্রেসিডেন্ট, আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কমপ্লিট করব, তারপর ভোট হয় হোক। মমতার আশঙ্কা কিন্তু সেই জায়গায়, দেখা যাক শেষ পর্যন্ত গতি কোন দিকে যায়। কিন্তু খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে যে ওই দুজন জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বাকি যারা করবেন, কেন 53 জন ইতিমধ্যে বিহারে জেলে চলে গেছেন, 403 জনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে মোটামুটি আলটিমেটলি তারা দে আর হেডিং ফর কাস্টাডি। ফলত সেই জায়গাটা অ্যাভয়েড করা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শক্তি সামর্থ্য দেখে নেবো করেও কিছু করতে পারবেন না। মুখে মারিতং জগৎ করছেন, প্রশাসনকে কাজে লাগাবেন, বাঙালি জাগরণ ঘটাবেন, কিন্তু দিনের শেষে বাঙালিও তো চাইবে যে বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা মুসলিম কি বাংলাদেশি মুসলিম যারা এই রাজ্যের নাগরিকত্ব পাওয়ার অধিকারী নয়, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ফাইটিং। এবং এটা যে তারা বুঝতে পারছেন ক্রমশ সেই মতামতটা ঘনীভূত হচ্ছে, সেই আশঙ্কাটা মমতার বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করছেন। এবং সেই কাজের জায়গা থেকেই শেষ পর্যন্ত বুঝতে পারছেন যে কিংকর্তব্য বিমূঢ় একটা পরিস্থিতি হয়ে গেছে। দেখা যাক, লেটস সি। জাতীয় নির্বাচন কমিশন স্টেপ আউট করে প্রত্যেকটা বল মাঠের বাইরে ফেলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আলটিমেটলি কিন্তু কাউন্টার করতে পারছে না। শুধু কর্মী খেপিয়ে একটু অস্থিরতা তৈরি করাটাই এখন প্রাথমিক লক্ষ্য। তারপর নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেটা দেখে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। এবং বুঝতে পারছেন যে যা সিদ্ধান্তই নেবেন সেটা কিন্তু আগামী দিনে আত্মঘাতী হতে পারে নবান্নের কাছে।